গাজায় ইসরায়েলের হামলায় ২৪ ঘন্টায় ৪৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে গাজা সিটিতে মারা গেছেন ২৬ জন। এছাড়াও অনাহারে মারা গেছেন অনেকে। এ নিয়ে অনাহারে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৪১ জনে। এদিকে রাশিয়ার বিরুদ্ধে আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ করেছে এস্তোনিয়া, অস্বীকার করেছে রাশিয়া। অন্যদিকে সুদানের মসজিদে ড্রোন হামলায় ৭৮ জন মারা গেছে। জানাবো মেক্সিকোতে ট্রাক বিস্ফোরণে ২৫ জনের মৃত্যুর খবরও। বিশ্বের নানা প্রান্তের এমন নানা রকম সব খবর নিয়ে বিশ্বযোগের এখনকার আয়োজনে স্বাগত জানাচ্ছি আমি আফসানা শাওন। গাজায় প্রায় ২ বছর ধরে চলা যুদ্ধ ইসরায়েল ফিলিস্তিন সংঘাতে দ্বিরাষ্ট্র সমাধানের আলোচনাকে নতুন করে সামনে এনেছে। দ্বিরাষ্ট্রকেই শান্তির উপায় হিসেবে দেখছেন অনেকে। যদিও শান্তির পথ এমনকি সমঝোতার প্রক্রিয়াও বছরের পর বছর ধরে রুদ্ধ হয়ে আছে। দ্বিরাষ্ট্রীয় সমাধান শেষ পর্যন্ত ভৌগোলিকভাবে সম্ভব হবে কিনা তা নিয়েও শঙ্কা দেখা দিয়েছে। বিস্তারিত মনিরুজ্জামান বাবু রিপোর্টে। ফিলিস্তিনকে আগামী সপ্তাহে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে যাচ্ছে যুক্তরাজ্য সহ বেশ কয়েকটি পশ্চিমা দেশ। তবে যুক্তরাষ্ট্র এরই মধ্যে এই স্বীকৃতির বিরোধিতা করেছে। দীর্ঘদিন ধরে চলমান ইসরায়েল ফিলিস্তিনের সংকট নিরসনের সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্তই ছিল দুই পক্ষের জন্য আলাদা দুটি দেশ। আর এই দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের তত্ত্বটি এসেছিল ১৯৯৩ সালে অসলো শান্তি আলোচনার মাধ্যমে এবং দুপক্ষই তাতে সম্মত হয়েছিল। জেরুজালেমকে কেন্দ্র করে দুই জাতির দ্বন্দ্বে ১৯৪৭ সালে আন্তর্জাতিক আইন অনুযায়ী ফিলিস্তিনকে ভাগ করে আরব ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার ব্যাপারে সম্মত হয়েছিল জাতিসংঘ। ইহুদি নেতারা সেই পরিকল্পনা গ্রহণ করেন, যা তাদের ৫৬% ভূমির অধিকার দেয়। কিন্তু আরব লীগ এই পরিকল্পনাকে প্রত্যাখ্যান করে। এরপর ১৯৬৭ সালের যুদ্ধে ইসরায়েল পশ্চিম তীর সহ পূর্ব জেরুজালেম জর্ডানের কাছ থেকে দখল করে নেয় এবং মিশরের কাছ থেকে দখল করে নেয় গাজা। ভূমধ্যসাগর থেকে জর্ডান উপত্যকা পর্যন্ত সমস্ত অঞ্চলের নিয়ন্ত্রণ সুরক্ষিত করে। ফলে ফিলিস্তিনিরা রাষ্ট্রহীন হয়ে পড়ে। বেশিরভাগই তখন ইসরায়েল অধিকৃত এলাকা কিংবা প্রতিবেশী দেশগুলোতে শরণার্থী হিসেবে আশ্রয় নেয়। বিশ্লেষকরা বলছেন, দুই রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়ার অন্যতম বড় বাধা হল ফিলিস্তিনের ভূখণ্ড জোরপূর্বক দখল করে ইসরায়েল অবৈধ বসতি স্থাপন করেই যাচ্ছে। ইসরায়েল ফিলিস্তিন দুই রাষ্ট্র সমাধান হলে ১৯৬৭ সালের সীমানা রেখা চুক্তিকে স্বীকৃতি দেওয়া হবে, যা গ্রিন লাইন নামে পরিচিত। এই সীমানা রেখা অনুযায়ী সীমান্ত নির্ধারণে দুই পক্ষের মধ্যে আলোচনা করতে হবে এবং একে অপরকে ভূখণ্ড ছেড়ে দিতে হবে। আর জেরুজালেমকে ইসরায়েল ফিলিস্তিনের মধ্যে ভাগ করে দেওয়া হবে। মনিরুজ্জামান বাবু, ৭১। ইসরায়েলের উদ্দেশ্যে পাঠানো দুটি অস্ত্রবাহী ট্রাকের প্রবেশ আটকে দিয়েছে ইতালির এড্রিয়াটিক উপকূলের রাভেনা বন্দর। গাজায় চলমান হামলার প্রতিবাদে বন্দর শ্রমিক ও শ্রমিক সংগঠনগুলোর বিক্ষোভের ফলে এই পদক্ষেপ নেওয়া হলো। রাভেনার মধ্য বামপন্থী মেয়র আলেসান্দ্রো বারাত্তনি সাংবাদিকদের জানান, আঞ্চলিক সরকারের সঙ্গে আলোচনার পর বন্দর কর্তৃপক্ষকে তিনি অনুরোধ করেছিলেন যাতে বিস্ফোরক বহনকারী ট্রাক দুটি ইসরায়েলের হাইফা বন্দরের পথে যেতে না পারে। বারাত্তনি বলেন, ইতালি বলছে তারা ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করেছে, কিন্তু আইনের ফাঁকফোকরের কারণে অন্য দেশ থেকে আসা অস্ত্র ইতালির ভেতর দিয়ে যেতে দেয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তবে তিনি ট্রাকগুলোর উৎস কিংবা কন্টেইনারে কী ছিল সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। এর আগে ফ্রান্স, সুইডেন ও গ্রিসের বন্দর শ্রমিকরাও একইভাবে ইসরায়েলগামী অস্ত্র পরিবহন ঠেকাতে পদক্ষেপ নিয়েছেন। গাজায় ইসরায়েলি অভিযানের বিরুদ্ধে ইউরোপের বিভিন্ন শ্রমিক সংগঠন ধারাবাহিকভাবে এ ধরনের প্রতিবাদ চালিয়ে যাচ্ছে। ইরানের পরমাণু কর্মসূচি ইস্যুতে দেশটির ওপর জাতিসংঘের অর্থনৈতিক নিষেধাজ্ঞা পুনর্বহালের প্রস্তাব পাশ হয়েছে। একে ইরানের অর্থনীতির জন্য বড় আঘাত বলেই মনে করা হচ্ছে। শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে নিষেধাজ্ঞা পুনর্বহালে একটি প্রস্তাবের ভোটাভুটি হয়। এতে যুক্তরাষ্ট্র সহ ৯টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয়, বিপক্ষে ভোট দেয় 4টি দেশ, রাশিয়া, চীন, পাকিস্তান ও আলজেরিয়া। 2টি দেশ ভোটদানে বিরত ছিল। এর ফলে যদি আগামী কয়েকদিনের মধ্যে কোনো গুরুত্বপূর্ণ চুক্তি না হয়, তাহলে 28শে সেপ্টেম্বর থেকে ইরানের ওপর ইউরোপীয় নিষেধাজ্ঞাগুলো পুনর্বহাল হবে, যা 2015 সালের ঐতিহাসিক পরমাণু চুক্তির আওতায় প্রত্যাহার করা হয়েছিল। সম্প্রতি ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে উত্তেজনা বেড়ে যাওয়ায় গত মাসের শেষের দিকে জাতিসংঘের প্রধান নিষেধাজ্ঞাগুলো পুনর্বহালের প্রক্রিয়া শুরু করে যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি। এদিকে নিষেধাজ্ঞা পুনর্বহালের সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় ইরানি কর্মকর্তারা অভিযোগ করেছিলেন,
এই 3 ইউরোপীয় দেশ 2015 সালে পরমাণু চুক্তিতে থাকা বিরোধ মীমাংসা ব্যবস্থার অপব্যবহার করেছে। ইউরোপের বাল্টিক অঞ্চলের দেশ এস্তোনিয়ার আকাশসীমায় রাশিয়ার 3টি যুদ্ধবিমান অনুপ্রবেশ করেছে বলে দাবি করেছে পশ্চিমা সামরিক জোট নেটো। শুক্রবার অনুপ্রবেশের ঘটনার পর সেগুলো রুখে দেওয়া হয় বলে জানিয়েছে নেটো। শুক্রবার এক বিবৃতিতে বলা হয়েছে, অনুমতি না নিয়েই রাশিয়ার 3টি MiG-31 যুদ্ধবিমান নেটোর সদস্য এস্তোনিয়ার আকাশে প্রবেশ করে। ফিনল্যান্ড উপসাগরের ওপর সেগুলো মোট 12 মিনিট ছিল। এস্তোনিয়ার পররাষ্ট্রমন্ত্রী মার্গুস শাহনা বলেছেন, রুশ যুদ্ধবিমান চলতি বছরে চতুর্থবারের মতো এস্তোনিয়ার আকাশসীমা লঙ্ঘন করেছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তবে এস্তোনিয়ার এমন দাবি প্রত্যাখ্যান করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। মস্কো জানিয়েছে, রুশ বিমানগুলো এস্তোনিয়ার আকাশসীমা লঙ্ঘন করেনি। তাদের দাবি, বিমানের উড্ডয়ন রুটটি ভ্যান্ডলো দ্বীপ থেকে 3 কিলোমিটার বেশি দূরত্বে বাল্টিক সাগরের নিরপেক্ষ জলসীমার উপর দিয়ে চলেছিল। দুদিন আগে পোল্যান্ডের আকাশসীমায় ঢোকে রাশিয়ার ড্রোন। এর মধ্যে আবার এস্তোনিয়ায় প্রবেশ করল রুশ বিমান বাহিনীর যুদ্ধবিমান। ইউক্রেনের সঙ্গে চলমান যুদ্ধে বর্তমানে কতজন রুশ সেনা লড়ছে সেই সংখ্যা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার রাজধানী মস্কোতে টাইম অফ হিরোজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই তথ্য জানিয়েছেন পুতিন। পুতিন বলেন, বর্তমানে রুশ সেনাবাহিনীতে স্টেশনড অবস্থায় আছেন মোট 7 লাখ সেনা। যে কোনো অপারেশনের সময় তাদের মধ্য থেকে উপযুক্তদের বাছাই করা হয়। বাছাইয়ের ক্ষেত্রে তাদেরকেই অগ্রাধিকার দেওয়া হয় যারা স্বেচ্ছায় যেতে চায়। মস্কো সাধারণত রুশ সেনাবাহিনীর সদস্য সংখ্যা সংক্রান্ত হালনাগাদ তথ্য প্রকাশ করে না। সবশেষ 2024 সালের জানুয়ারি মাসে রুশ সক্রিয় সেনার সংখ্যা প্রকাশ করা হয়েছিল, সেটিও পুতিনে জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, রুশ সেনাবাহিনীতে বর্তমানে সক্রিয় অবস্থায় আছেন 6 লাখ সেনা। এক প্রতিবেদনে রুশ সংবাদ মাধ্যম আরটি জানিয়েছে, গত বছর সেপ্টেম্বরে বাহিনীতে প্রায় 24 লাখ নতুন সেনা যোগ করেছে রাশিয়া। আফগানিস্তানের কৌশলগত গুরুত্বপূর্ণ বাগরাম বিমান ঘাঁটি ফেরত চেয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই আবদার প্রত্যাখ্যান করেছে তালেবান সরকার। 2021 সালে আশরাফ ঘানির সরকারকে হটিয়ে আফগানিস্তানের ক্ষমতা নেয় তালেবান। ওই সময় বাগরাম ঘাঁটিতে থাকা সবকিছু রেখে পালিয়ে যেতে বাধ্য হয় মার্কিন সেনারা। বৃহস্পতিবার ট্রাম্প জানান, তারা বাগরাম ঘাঁটি ফেরত পাওয়ার চেষ্টা করছেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র কোনো কিছুর বিনিময় ছাড়াই তালেবানকে এটা দিয়ে দিয়েছে। চীন যেখানে পারমাণবিক অস্ত্র তৈরি করে বাগরাম সেখান থেকে ঠিক 1 ঘন্টা দূরে। ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান করে আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা জাকির জালালি শুক্রবার বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আফগানিস্তান আলোচনায় বসতে প্রস্তুত আছে, কিন্তু কোনোভাবেই মার্কিন সেনাদের আফগানিস্তানে আসতে দেওয়া হবে না। আফগানিস্তানে প্রায় 8 মাস কারাবন্দী থাকার পর ব্রিটিশ দম্পতিকে মুক্তি দিয়েছে তালেবান সরকার। কাতারের মধ্যস্থতায় তাদের মুক্ত করা হয়। 80 বছর বয়সী পিটার রেনল্ডস এবং তার স্ত্রী 76 বছর বয়সী বার্বি রেনল্ডসকে ফেব্রুয়ারিতে আটক করা হয়েছিল। মুক্তির পর তারা প্রাথমিক চিকিৎসার জন্য কাতারে যাবেন, এরপর সেখান থেকে যুক্তরাজ্যে ফিরবেন। তালেবান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল কাহার বালখি জানিয়েছেন, ওই দম্পতিকে যুক্তরাজ্যের বিশেষ প্রতিনিধি রিচার্ড লিন্ডসের কাছে হস্তান্তর করা হয়েছে। রেনল্ডস দম্পতি 1970 সালে কাবুলে বিয়ে করেন। প্রায় 2 দশক ধরে তারা আফগানিস্তানে বসবাস করছেন এবং শিক্ষামূলক কর্মসূচি চালাচ্ছিলেন। পরবর্তীতে তারা আনুষ্ঠানিকভাবে আফগান নাগরিকত্ব পান। তবে ফেব্রুয়ারিতে তাদের আটক করা হয়েছিল। সে বিষয়ে তালেবান কর্মকর্তারা কোনো ব্যাখ্যা দেননি। রেনল্ডসের পরিবারের দাবি, বন্দী অবস্থায় তাদের স্বাস্থ্যের অবনতি হয়। তবে তালেবানের দাবি, বন্দীদের পর্যাপ্ত চিকিৎসা দেওয়া হয়েছে এবং মানবাধিকার নিশ্চিত করা হয়েছে। পারমাণবিক অস্ত্রধারী প্রতিবেশী পাকিস্তানের সঙ্গে সৌদির চুক্তি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। শুক্রবার সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে সময় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ নিয়ে সরকারের অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, ভারত সৌদি আরব এবং পাকিস্তানের মধ্যে একটি কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি সইয়ের ব্যাপারে অবগত হয়েছে। ভারতের জাতীয় নিরাপত্তার পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতার জন্য এই চুক্তির প্রভাবগুলো বিবেচনা করা হবে। এ সময় সৌদি আরবের সঙ্গে ভারতের কৌশলগত অংশীদারিত্বের কথাও তুলে ধরেন তিনি, যা গত কয়েক বছরে আরও গভীর হয়েছে। জয়সওয়াল বলেন, নয়াদিল্লি আশা করে রিয়াদ পারস্পরিক স্বার্থ এবং সংবেদনশীলতাগুলো মনে রাখবে। এর আগে বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, দেশের জাতীয় স্বার্থ রক্ষা এবং সকল ক্ষেত্রে সার্বিক জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকার সব পদক্ষেপ নেবে। সুদানের দারফুরে শুক্রবার একটি মসজিদে ড্রোন হামলায় অন্তত 78 জন নিহত হয়েছেন। হামলায় আহত হয়েছে আরও 20 জন। আহত অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন, ড্রোনটি ফজরের নামাজ চলাকালে আঘাত হানে, মুহূর্তেই বহু মানুষ নিহত হয়। এলফাশের শহরে এই হামলার জন্য আধাসামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সেস RSF-কে দায়ী করা হচ্ছে, যদিও গোষ্ঠীটি কোনো দায় নেয়নি। মেক্সিকোতে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসবাহী একটি ট্যাঙ্কার ট্রাক বিস্ফোরণে কমপক্ষে 25 জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও অন্তত 60 জন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে এসব তথ্য। রাজধানী মেক্সিকো সিটির সবচেয়ে জনবহুল এলাকায় ব্যস্ত সড়কে সীমানা দেয়ালের সঙ্গে সংঘর্ষ হয় একটি জ্বালানিবাহী ট্যাঙ্কার ট্রাকের। এ সময় ট্রাকটিতে প্রায় 50,000 লিটার LPG মজুদ ছিল। সংঘর্ষের সঙ্গে সঙ্গেই ট্রাকটিতে বিস্ফোরণ ঘটে এবং আগুন ধরে যায়।
টেলিফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ফোন আলাপে দুই দেশের বাণিজ্যের পাশাপাশি টিকটক প্রসঙ্গ নিয়ে আলোচনা করেছেন তারা। ওভাল অফিসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট জানান, যুক্তরাষ্ট্রের সাথে টিকটক চুক্তির অনুমোদন দিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। প্রস্তাব অনুযায়ী টিকটক যুক্তরাষ্ট্রে চালু থাকবে এবং চুক্তি হলে মার্কিন বিনিয়োগকারীরা টিকটকের অন্তত ৮০% শেয়ার কিনবেন, বাকি ২০% থাকবে চীনা বিনিয়োগকারীদের হাতে। বিদেশি কর্মী নিয়োগে H-1B ভিসাধারী কর্মীদের জন্য বছরে $১ লাখ দিতে হবে কোম্পানিগুলোকে। নতুন এই আদেশ জারি করছেন ট্রাম্প। শুক্রবার এই তথ্য জানিয়েছে ওভাল অফিস। সাধারণত ভারত ও চীনের দক্ষ শ্রমিকরা H-1B ভিসায় নন ইমিগ্রেন্ট হিসেবে যুক্তরাষ্ট্রে কাজ করেন। এক্ষেত্রে প্রযুক্তি খাতে সবচেয়ে বেশি প্রভাব পড়বে বলে ধারণা করা হচ্ছে। কর্মী ভিসার উপর ট্রাম্প প্রশাসনের নেওয়া পদক্ষেপের মধ্যে সবচেয়ে উচ্চ পর্যায়ের পদক্ষেপ এই H-1B। এই ছিল এখনকার আয়োজনে। বিশ্বের আরও নতুন কিছু খবর ও বিশ্লেষণ নিয়ে দুপুর ১:৩০টায় আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন একাত্তরের ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন একাত্তরের ইউটিউব চ্যানেল। একাত্তরের সাথেই থাকুন।